আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান যেন এক টুকরো ফিলিস্তিন। এক মঞ্চে সকল রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নে মুসলিম নেতাদের প্রতি আহ্বান। বাইতুল আকসা এটা আমাদের প্রথম কিবলা। তারা আমাদের প্রথম কিবলা মুছে দিতে চায়। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ব। জাতিগত নিধন চালাচ্ছে তেল আবিব, রিপোর্ট জাতিসংঘের। ডিসেম্বর থেকে ২৬শে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। যমুনায় ঐক্যমত্য কমিশনের ২ সদস্যের সাথে বৈঠক। শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে, দাবি উপদেষ্টার। যথাসময়ে হবে আনন্দ শোভাযাত্রা। অগ্নিসংযোগকারীকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এটা একটা অনুমান নির্ভর কথা। এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারব। মার্কিন শুল্ক ইস্যুতে টেক্সটাইল ব্যবসায়ীদের মত বিনিময়। তুলা আমদানির বিপরীতে পোশাক রপ্তানিতে কোটা নির্ধারণ করতে পারে বাংলাদেশ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, পাগলা মসজিদের দান বাক্সে মিলল নগদ ৯ কোটি টাকারও বেশি। বিপুল পরিমাণ স্বর্ণালংকার ছাড়াও মিলেছে চিরকুট। এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে এতিমখানা আছে, সকল কাজে ব্যয় হয়। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গাজায় গণহত্যার প্রতিবাদে এ যাবৎকালের অন্যতম বড় কর্মসূচি দেখল বিশ্ব। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা নামে সমাবেশে সব দল মতের মানুষ একসাথে মিলে পরিণত হয় জনস্রোতে, যেখান থেকে ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সব মত পথ মিলেছিল এক গন্তব্যে, এক ঠিকানায়, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবারের জনস্রোতে আরেকবার উচ্চারিত হল ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি। ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ, বক্তৃতার ফুলঝুরি, সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান। মঞ্চ থেকে ভেসে আসা গানের কথায় ফিলিস্তিন একদিন মুক্ত হবেই, ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা। সারা দেশ থেকে যে বা যারা এসেছেন প্রাণের টানে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে। মনে ছিল আবেগ, কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস। সকাল থেকে মিছিলে মিছিলে লাখো লাখো জনতা হাজির হন সোহরাওয়ার্দী উদ্যানে। জনস্রোত উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা এলাকায় অবস্থান নেয়। নির্ধারিত সময়ে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চে। ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজায় একাত্মতা জানান সবাই। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সর্বজন জীবন নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কথা বলেন, স্লোগান ধরেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদরাও। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার,
গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নিরীহ ফিলিস্তিনের উপর জুলুমের অবসান চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন আগতরা। এ সময় তাদের ফরিয়াদ ও কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন, ইয়া আল্লাহ আল আকসা রক্ষা করেন। অনেকেই বলেন বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে হয়তো ইসরায়েল বা আমেরিকার কানে কিভাবে পৌঁছবে। তারপরেও মঞ্চ থেকে ঘোষণা আসলো, যে ঘোষণাপত্র আসলো, তাতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হলো একটি সর্বদলের সর্বমতের একটা সুস্পষ্ট প্রতিবাদ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ফিলিস্তিনের চলমান গণহত্যার প্রতিবাদে লাখো জনতার ঢল নামে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে যোগ দেন লাখো মানুষ। মার্চ ফর গাজা নামের এই কর্মসূচিতে আসা প্রত্যেকের কণ্ঠে ছিল ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান। সবার মুখে মুখে গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। দৃষ্টিসীমা যতদূর যায় কেবলই মানুষের স্রোত। মানুষের এই মহাসমুদ্রে যেন অসীম যাত্রাপথ। নেই দলমতের বিভেদ, নেই জাতপাতের ব্যবধান। অত্যাচারের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ প্রতিটি হাত একই সাথে মজলুম ফিলিস্তিনের প্রতি ঐক্যের প্রকাশ। উত্তরা থেকে যাত্রাবাড়ি, শাহজাহানপুর থেকে মোহাম্মদপুর, মিছিলের শহর ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন। সবার গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। ইসরায়েল বাহিনী আমাদের রক্তের কানা টাকা দিয়ে, আমাদের ঘাম জড়ানো টাকা দিয়ে তারা আমাদের ভাইদের উপরে, আমাদের বোনদের উপরে যে পরিমাণে বোমা নৃশংস হামলা করতেছে, এতে আমাদের বাংলার মানুষদের রক্তক্ষরণ হয়। বাইতুল আকসা আমাদের, এটা আমাদের প্রথম কিবলা। তারা আমাদের প্রথম কিবলা মুছে দিতে চায়, মানে মুসলিম অস্তিত্ব মুছে দিতে চায়। যে ফিলিস্তিনের যে অকাতরে মুসলিম নিধন হচ্ছে, এটাকে অতি সত্বর বন্ধ করতে হবে। রাসূলের হাদিস হলো ইদা ইশতাকা রাসুহু ওয়া ইন ইশতাকা কুল্লুহু। পৃথিবীর মানুষের কোনো একটা অঙ্গ যদি ব্যথা হয়, অন্য অঙ্গে কি হয়? ব্যথিত হয়। আজকে আমাদের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আর মুসলমান হলো মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম। বুলেটে মরছে মানুষ, অধিকারের বদলে ঘর ছাড়া নিরন্ন লাখো গাজাবাসী। শ্বশুরের না হোক হাজার মাইল দূর থেকে সমস্বরে নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে সমবেত বাংলাদেশ। আজকের এই কর্মসূচি থেকে আমরা সারা বিশ্বকে জানান দিতে চাই যে যত স্বৈরা শাসক আছে সকলে যেন স্টপ হয়ে যায়। শুধু ফেসবুকে এগুলো দেখে লাভ রিয়েক্টার সেট রিয়েক্ট আমাদের কাজ হবে না, আমরা মাঠে নামতে হবে, ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে। বর্তমান সরকারকে বলছি, আপনি যে কোনো ভাবে হোক মুসলমানদেরকে যাওয়ার ব্যবস্থা করেন। মুসলমানদের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। দেশে দেশে মানবাধিকারের ছবক দেওয়া বিশ্ব মোড়লরা যখন ঘুমিয়ে, তখন এই প্রতিবাদ হোক বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে, বলছেন মানুষের জন্য জেগে ওঠা মানুষ। অনতিবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য সারা মুসলিম বিশ্ব এবং নন মুসলিম বিশ্ব সবাইকে এক হইতে হবে। ইসরায়েল কর্তৃক বর্বর হামলার তীব্র নিন্দা এবং যুদ্ধবিরতি তথা স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে আমাদের এই মার্চ ফর গাজা। জাতিসংঘের কাছে আমাদের প্রশ্ন থাকবে, কারণ তাদের দেখা গেছে তাদের ইহুদিদের উপরে আমরা হামলা চালাই, সেক্ষেত্রে তারা আমাদের মুসলমানদের উপর হামলা চালায়। আমাদের সকলে একটাই দাবি, এই ফিলিস্তিনের মুসলমান, গাজাবাসীর মুসলমানদের যেন তারা হত্যা না চালায়।
লাখো মানুষের এমন জমায়েত শান্তিপূর্ণ রাখতে ভোর থেকে নগরীতে কড়া অবস্থানে ছিল সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলেছে সন্দেহভাজনদের তল্লাশি। বিতর্কিত কোনো প্ল্যাকার্ড ব্যানার নিয়ে কেউ যাতে অংশ নিতে না পারে সজাগ দৃষ্টি ছিল সেদিকেও। সন্ধ্যা নামার আগে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি নিয়ে বাড়ির পথ ধরেন সমাবেশে আগতরা। ধর্ম নয়, বর্ণ নয়, গোত্র নয়, নয় কোনো সাম্প্রদায়িকতা, দিন শেষে মানুষই মরছে। তাই মানবতার উপর বন্ধ হোক এবং নির্যাতন বন্ধ হোক, মানুষের হাতে মানুষেরই হত্যা। আজকের সমাবেশ থেকে এমনটাই চাইছেন আগত মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশের রাস্তায় নেমেছে লাখো মানুষ। শিশু হত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে স্লোগানে মুখর বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জোরালো কণ্ঠে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। হাজারো মানুষের জমায়েত, সবার কণ্ঠে একটাই দাবি, ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবতার মুক্তি। থামাতে হবে এই নিষ্ঠুরতা, শিশু হত্যা। দেশ আলাদা, জাতিগত পরিচয়ও আলাদা, তবে সবারই দাবি এক, বন্ধ হোক ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনে প্রাণ হারিয়েছে ১৫০০-এর বেশি মানুষ। হতাহতের শিকার প্রায় ১,০০০ শিশু। গাজায় নির্মমতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার সমগ্র বিশ্ব। প্রতিবাদে মুখর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। গাজার মানুষের পাশে দাঁড়াতে ইসলামাবাদ, করাচির সড়কে সড়কে হয়েছে সমাবেশ। ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায় বিভিন্ন এলাকা। লাল রঙে হাত রাঙিয়ে রক্তপাতের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। ইসরায়েলি বর্বরতা বন্ধে মানবাধিকারের পৃষ্ঠপোষক ইউরোপ, অন্যান্য দেশ এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। একই দিনে লিবিয়ার মিসরাতাও ছিল প্রতিবাদে উত্তাল। হাতে ফিলিস্তিনের পতাকা আর স্লোগানে স্লোগানে গর্জে ওঠে জনতার কণ্ঠ। গাজার মানুষের মুক্তির দাবিতে প্রকম্পিত হয় চারদিক। শুধু গাজা নয়, ইসরায়েলের আগ্রাসনের শিকার ইয়েমেনও। তাই ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাজধানী সানার 70 স্কয়ারে জমায়েত হয় হাজার হাজার মানুষ। ছিল না তিল ধারণের ঠাঁই। বাবার কাঁধে চড়ে প্রতিবাদে অংশ নেয় শিশুরাও। আমেরিকান আগ্রাসনকারীদের বলতে চাই, ইয়েমেনে হামলা করে আপনারা আমাদের মনোবল ভাঙতে পারবেন না। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের পদক্ষেপের আরো জোরালো জবাব দেব আমরা। এছাড়াও গত কদিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে সোমালিয়া, বসনিয়া, মরক্কো সহ বিশ্বের নানা প্রান্তে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে পুরোপুরি মুছে দিতে জাতিগত নিধনের মতো ঘৃণ্য পরিকল্পনা নিয়ে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল, এই অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে উপত্যকায় অন্তত 224টি অভিযান চালিয়েছে আইডিএফ, যার মধ্যে 36টিরই লক্ষ্য ছিল ফিলিস্তিনি নারী ও শিশুরা। বলা হচ্ছে, গাজা দখল ও ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করাই এখন ইসরায়েলের লক্ষ্য। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের অভিযোগ উঠেছে বরাবরই। এবার জাতিসংঘের আরও এক প্রতিবেদনে উঠে এলো ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার নারকীয় পরিকল্পনার বিস্তারিত। জাতিসংঘের অভিযোগ, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব। গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর মাত্র 22 দিনে গাজার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে অন্তত 36টির লক্ষ্য ছিল নারী ও শিশুরা। হামাস নির্মূলের কথা বলা হলেও পরিকল্পিতভাবে ইসরায়েলের প্রতি 6টি বর্বর অভিযানের একটিরই শিকার হচ্ছে অসহায় মানুষগুলো। গেল 18 মার্চ থেকে গাজায় অন্তত 224টি ইসরায়েলি হামলা হয়েছে। এসব অভিযানের মাঝে 36টি পর্যবেক্ষণ করেছি আমরা। পর্যালোচনা শেষে বিস্মিত হয়ে দেখলাম, সবগুলো অভিযানে নিষ্ঠুরভাবে টার্গেট করা হয়েছে ফিলিস্তিনি নারী ও শিশুদের। নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পরও গাজার আল মাওয়াসি এলাকায় অন্তত 23টি সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। দিন দিন গাজার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। জোর করে ফিলিস্তিনিদের নিরাপদ ঘোষিত এলাকায় পাঠিয়ে সেসব এলাকায় অভিযান চালাচ্ছে সেনারা। তাদের আতঙ্কে কোনো রকম সহায়তা প্রবেশ করতে পারছে না গাজায়। কোথাও নিরাপত্তা নেই।
নারী ও শিশুদের টার্গেট করে ইসরায়েলের এমন আগ্রাসনে উঠেছে সমালোচনার ঝড়। অভিযোগ, ফিলিস্তিনিদের চিহ্ন পৃথিবী থেকে মুছে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা হবে যথাসময়ই। পলাতক ফ্যাসিস্টরা আগুন লাগিয়ে নতুন বছর বরণে বাধা তৈরির চেষ্টা করলেও উৎসব আরও আনন্দমুখর হবে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফ্যাসিবাদের পাপেটে আগুন দেয়া এক যুবককে সিসি ফুটেজ দেখে চিহ্নিত করার কাজ করছে পুলিশ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দাবি করেন, শেখ হাসিনার দোসররাই চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, আনন্দ শোভাযাত্রার জন্য যখন প্রস্তুত হচ্ছে জাতি, ঠিক তার পূর্ব মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। রবিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় পাপেট ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। কি বলবো, এটা তো আমাদের পরিশ্রম, এতদিনের পরিশ্রম এভাবে ছিল হয়ে যাবে, এটা আমি নিতে পারতেছি না। এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত, যারা এখনো জীবিত আছেন। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কমিশনার। পুলিশি পাহারা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিমের সদস্য, চারপাশে এত সিসি ক্যামেরা থাকার পরও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিল। রহস্যজনক এই ঘটনায় ডিএমপির আরেক কর্মকর্তা কথা বলেন গণমাধ্যমের সাথে। ফ্যাসিস্ট তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এটা একটা অনুমান নির্ভর কথা। ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ সময় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। জানান, চারুকলার মূল ফটক টপকে ভেতরে প্রবেশ করে এক যুবক। মেইন গেটের ফটক টপকে সে এসছে, টপকে আসার আগে সে মাস্ক পরেছে। এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানবাকৃতি একটা মোটিভ ছিল। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে গেছে। তো যেহেতু সে মাস্ক পরা ছিল, ছবিটা আমাদের কাছে অতটা পরিষ্কার না, বাট এটা নিয়ে কাজ চলছে। এদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দাবি, শেখ হাসিনার দোসররাই ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে। দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা বর্ষবরণের শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও উৎসবে প্রভাব ফেলবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায়ের পাশাপাশি চলছে বর্ষবরণের নানা আনুষ্ঠানিকতা। পাহাড়ের প্রতিটি পল্লীতে উৎসব আনন্দে মাতোয়ারা সব সম্প্রদায়ের মানুষ। নতুন বছরের সুখ, সম্প্রীতি, সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। চাকমা এবং ত্রিপুরা রীতি অনুযায়ী ভোরের রাঙ্গামাটির রাজবন বিহার ঘাটে কেরানি পাহাড়ে ঝর্ণার পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিজু উৎসব। আনন্দে মাতেন পাহাড়ে মানুষ। পুরোনো দিনের যা যা আমাদের যে আপদ বিপদ যা কিছু আছে সবগুলো পানিতে ভাসিয়ে দেব। মা গঙ্গার উদ্দেশ্যে কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলি দিই আর কি, যেটা আমরা পারে দিয়ে থাকি। ফুলটা আমরা বাসাই মূলত হচ্ছে পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে দিই, নতুন বছরকে স্বাগত জানাই। আমাদের নতুন বছর ভালো করে যাক, সবাই ভালোভাবে মিশে থাকতে পারি, বিশু সব সময় ভালো করে চলে আর কি। আমাদেরকে সমস্ত অপরাধ মাফ করে দিয়ে আমরা নতুন বছরকে আরো গঙ্গামার আশীর্বাদ নিয়ে শুরু করতে পারি। রোববার মূল বিজু ও পরদিন সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের আনুষ্ঠানিকতা। এই পবিত্র দিনে আসুন আমরা সকলেই বাংলাদেশে, সকলেই মিলেমিশে আগামী দিনে বাংলাদেশকে গড়ব।
সকালে বান্দরবানের রোয়াংছড়িতে সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন পাহাড়ি তরুণ তরুণীরা। পরে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করেন। এরপর ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পাচন। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি। ফুল বিশু উৎসব আজকে আমরা পালন করতেছি। এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকি। সমাগত সবাই গঙ্গামার উদ্দেশ্যে এখানে ফুল গজাচ্ছে আর কি। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী উৎসব। প্রতিটি পাড়ায় সাজ সাজ রব। তবে অল্প কয়েকজন লোক ফুল ভাসানোর আনুষ্ঠানিকতায় এবং সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের বাধা দিলে ক্ষোভ দেখা যায় সাধারণ পাহাড়ি ও আয়োজকদের মাঝে। তবে তাতেও ভাটা পড়েনি উৎসব আনন্দে। সরাসরি এই ধরনের হয়তো বাধা দেওয়ার বিষয়টি আমাদের কাছেও খুব ভালোভাবে ঠেকেন। এইসব উৎসবের যে প্রচার প্রচারণা বরাবর যেভাবে করে থাকি সে ব্যাপারে আমাদের এইসব সংবাদ সংগ্রহ এবং প্রচারে সকলের একটু সহযোগিতা থাকাটা বাঞ্ছনীয়। পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে। এখানে আমাদের সাদা পোশাক পুলিশ নজরদারিতে রয়েছে। মামুন নুরশিতে অভি, যমুনা নিউজ। ফুলবিজু উপলক্ষে রাজধানীতে হয়ে গেল বর্ণাঢ্য র্যালি। সকালে বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। বেইলি রোড থেকে র্যালিটি শুরু হয়ে রমনায় গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা জানান, মূলত পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের গ্লানি মুছে নতুন বছরের জন্য তারা শুভ কামনা করেন। বলেন, এটি কোনো ধর্মীয় উৎসব নয়, বরং তাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব। গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় হামলা ভাঙচুর হয়েছে। বিকেলে কালিয়াকৈর কাশিমপুর, কোনাবাড়ি, বোট বাজার ও টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানা, দোকানপাট ও শোরুমে এই হামলা চালানো হয়। শ্রমিকরা জানায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ঢাকায় সংহতি কর্মসূচিতে যোগ দিতে জড়ো হয়। পরে মিছিল নিয়ে রওনা দেয় সবাই। এই সুযোগে বহিরাগত বেশ কিছু লোকজন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। রাতে মিছিল শেষে কোনাবাড়িতে আবারও রাস্তার পাশে থাকা বিভিন্ন দোকানপাট, পোশাক কারখানা ও শোরুমে হামলা আর লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলার অন্যতম বড় ক্রেতা বাংলাদেশ। তবে সেখান থেকে তুলা আমদানির ক্ষেত্রে শর্ত যুক্ত করে দেয়া দরকার। তুলা আমদানির বিপরীতে কাপড় বা পোশাক রপ্তানিতে কোটা নির্ধারণ করতে পারে বাংলাদেশ। মার্কিন সরকারের শুল্কারোপ পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বলা হয়, রাজনৈতিকভাবে এই সংকট মোকাবেলা করতে হবে। মার্কিন সরকারের উচ্চ শুল্কারোপ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয় তোলপাড়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অনুরোধে 90 দিনের জন্য সিদ্ধান্ত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। করণীয় ঠিক করতে শুরু হয়েছে তোড়জোড়। দুপুরে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও এলডিসি উত্তরণের প্রভাব এবং করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ। বলা হয়, তুলা আমদানির জন্য যুক্তরাষ্ট্র উপযুক্ত জায়গা, কিন্তু বাংলাদেশি পোশাক আমদানিতেও কোটা নির্ধারণ করে দেওয়া দরকার। তারা চাচ্ছে ট্রেড ডেফিসিটকে ন্যারো করে আনতে, ব্যালেন্স অফ পেমেন্টটাকে ন্যারো করে আনতে। তো ঠিক আছে, আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও। এইটা কিন্তু একটা রেসিপ্রোকাল বেনিফিট আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি। বাংলাদেশকেও স্ট্র্যাটেজি নিতে হবে, যে কোনোভাবে যেন আমরা চাইনিজ প্রোডাক্ট আবার ইউএসএ মার্কেটে এক্সপোর্ট করে যেন কোনো রকমের হ্যাসেলে না পড়ি। সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সমঝোতা দরকার, বাড়াতে হবে নিজেদের সক্ষমতাও। Political negotiations will be very, very important for us to work it out. এবং ডেফিনেটলি আমেরিকার ইন্টারেস্ট কিভাবে সার্ভ করা যায়, ওখানে যে বন্ডের ওয়ারহাউস করা হবে তুলার, যারা ওয়ারহাউসে যারা তুলে রাখবে তারাও এনশিওর করে আমরা ব্যাংকগুলো কিনবো কিনা আমরা। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে আরও সময় নেবার দাবি তোলা হয়। বলা হয়, শ্রমমান উন্নয়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। তারা সিকিউরিটি কনসার্নে কিন্তু ট্রেড ট্যারিফটাকে, তারা রেসিপ্রোকাল ট্যারিফটাকে ইম্পোজ করেছে, নট ট্রেড কনসার্ন বাট ট্রেড পার্সপেক্টিভ থেকে না। কটন ওয়্যারহাউস যে বিষয়টা, অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো
ফলাফল পাওয়া যাবে। আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এফটি এর প্রপোজাল ইউএসএ কে দিয়েছি অনেকবারই। ইউএসএ রাজি হয়নি, আসলে রাজি হয়নি মানে তারা বলেছে যে তোমরা পারবে না। আসলে আমরা পারবো কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। শুধু গুডসে তারা কখনোই এগ্রিমেন্ট করে না, করতে চাবে না, আর এলডিসির সাথে কোনো এগ্রিমেন্ট করেনি। বক্তারা বলেন, অংশীজনদের সাথে আলোচনার পর দ্রুত সময়ের মধ্যে করণীয় ঠিক করতে হবে। অর্থনৈতিক কিংবা বাণিজ্যের যুদ্ধই রাজনীতিতে প্রতিফলিত হয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ট্রান্সশিপমেন্ট সহ যে কোনো সুবিধা থেকে বঞ্চিত করা হলে তার বিকল্প খুঁজে নেবে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে মাশরুম ও মুক্তা চাষে প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র, তারা কখনোই মুখোমুখি অবস্থানে যাবে না। তবে ভারত কেমন আচরণ করছে তার উপরই নির্ভর করবে দুই দেশের সম্পর্ক। কোনো রাজনৈতিক দলের মতাদর্শে নয়, একটি দেশ হিসেবে ভারত আরেক দেশের সাথে চুক্তি করবে এমনটাও আশা করেন সার্জিস। ভারতের সাথে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের যে আমাদের চুক্তিটি ছিল, এরকম আমাদের এটি তারা তাদের জায়গা থেকে বাতিল করেছে। বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ, কখনো এই দুইটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে, আমরা এটা প্রত্যাশা করি না। কিন্তু ভারতের কাজ, তারা বাংলাদেশকে কিভাবে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলোই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে। বিপ্লবের সরকার গঠনের সুযোগ থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার তা করেনি, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে। বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে চট্টগ্রামে মতবিনিময় সভায় মন্তব্য করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকার আমলে সব ইনস্টিটিউশন ধ্বংস, লুটপাটের বিচার হবে। সকালে চট্টগ্রামে এলজিইডি ভবনে বাল্যবিবাহ ও যৌতুক রোধে মতবিনিময় সভায় উঠে আসে রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়। অর্থনীতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। রেমিটেন্স বাড়ছে, আমরা রিজার্ভের উপর হাত দিই নাই। আগামী দিনে যে সরকার আসবে তার জন্য আমরা রিজার্ভ রেখে যাচ্ছি, একটা স্টেবল সাস্টেইনেবল ইকোনমি আমরা রেখে যাচ্ছি। গত 17 বছরে অনিয়ম, দুর্নীতি, লুটপাটের কথা তুলে ধরেন তিনি। কিন্তু রাষ্ট্রকে লুট করে নেওয়া, ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা, কোনো সব অর্গানকে নষ্ট করে দেওয়া, এটা আমরা করতে পারি না, এটা করতে পারি না। বিচার হবে, আমি যদি অপরাধ করে থাকি আমারও বিচার হবে। ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। কনস্টিটিউশন সাসপেন্ড করে এটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, তখন 6 মাস, 1 বছর, 1.5 বছর থাকার যে কথা আসছে এগুলো আসতো না। কিন্তু আমরা সেটা করি নাই, আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটিকে আমরা মেনটেন করেছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টা থেকে 1 ঘন্টা চলে পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে থেকে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা। আগামী 19 এপ্রিল এ এবং 26 এপ্রিল সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এবছরই প্রথম ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরেও অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। মোট 4,323টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন 2,37,415 শিক্ষার্থী। প্রশ্ন ইজি হয়েছে, এবার মোটামুটি সবারই পরীক্ষা ভালো হবে আশা করা যায়। চান্স পাবো আশাবাদী, পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে। রীতি অনুযায়ী 3 মাস পর খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। তবে এবার দান বাক্স খোলা হয়েছে 4 মাস 11 দিন পর। 28 বস্তায় নগদ অর্থ ছাড়াও স্বর্ণালঙ্কার আর বিদেশি মুদ্রা পাওয়া গেছে। টাকা গণনার কাজে অংশ নেয় 4 শতাধিক মানুষ। এবার রেকর্ড 9,80,80,687 টাকা মিলেছে বলে জানিয়েছে মসজিদ কমিটি। বরাবরের মতোই দান বাক্স খুলে চক্ষু চড়ক গাছ, এ যেন টাকার পাহাড়।
4 মাস 11 দিন পর একে একে খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দানবাক্স। 28 বস্তা নগদ টাকা সহ মিলেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। পাশাপাশি ছিল রাজনৈতিক সামাজিক বিভিন্ন মনোবাসনা পূরণের অসংখ্য চিঠি। মহা আয়োজনে সকাল থেকে শুরু হয় টাকা গণনার কাজ। অংশ নেয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 4 শতাধিক মানুষ। আমার ছেলের জন্য মানত ছিল, এই মানত যেন আল্লাহ পূরণ করে, এজন্য আসছি। ভালো রেজাল্ট করার তৌফিক দান করে, আমি যেন বেশি বেশি পড়তে পারি, এই উসিলায় আমি পাগলা মসজিদে এসেছি। আমার যে মনের বাসনাগুলো আছে সেইগুলো যেন আল্লাহ পূরণ করে, সেই ইচ্ছায় আমার এখানে আসা। সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ সদস্যরা আছে, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, আমরা আছি সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে, সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে। কর্তৃপক্ষ বলছে বিপুল পরিমাণ এই অর্থ ব্যবহৃত হবে মসজিদের যাবতীয় ব্যয় সহ অন্যান্য কল্যাণ কাজে। এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদের বেতন ভাতা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে একটি এতিমখানা আছে, সেই এতিমখানায় যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদের থাকা, খাওয়া, এগুলো সহ তাদের শিক্ষা, সকল কাজে ব্যয় হয়। একই সাথে আমরা গত 1 বছর 529 জন ব্যক্তিকে জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করেছে। জনশ্রুতি আছে প্রায় 250 বছর আগে এক সাধকের বাস ছিল নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে। তার দেহাবসানের পরই পাগলা পীরের মসজিদ নামে পরিচিতি পায় স্থানটি। জারিন অর্নি, যমুনা নিউজ। কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন 15-17। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামক সংগঠনের উদ্যোগে অনন্য অভিজ্ঞতার সাক্ষী হন তারা। কুতুবদিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পুকুর জলাশয়ে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করতে আয়োজন। সকালে 11:45 কক্সবাজারের পেকুয়া মগনামা থেকে কুতুবদিয়ার উদ্দেশ্যে সাঁতার শুরু করেন 15-17। দীর্ঘ 5 কিলোমিটার কুতুবদিয়া চ্যানেলটি 1 ঘন্টা 25 মিনিটে পাড়ি দিয়ে প্রথম হন সাইফুল ইসলাম রাসেল। এটা দ্বীপে এসে আসলে ল্যান্ড করা এটা আসলে আনন্দের, কারণ আমাদের দেশে এরকম অসংখ্য দ্বীপ আছে, সেই দ্বীপগুলো আসলে পরিচিতি করতে পারলে আমাদের জন্য আসলে ভালো। প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ এর আগে বাংলা চ্যানেল পাড়ি দিলেও কুতুবদিয়া চ্যানেলে সাঁতার এই প্রথম। এবারে লাইফে প্রথম, আমি লাইফে ফার্স্ট সমুদ্র জয় করার জন্য প্রস্তুত হই আর কি। সবার যেহেতু ভালো প্রস্তুতি ছিল, এই জন্য আলহামদুলিল্লাহ কারোই তেমন কোনো আশা করি সমস্যা হবে না। 2024 সালে আমার মেঘনা ক্রস করেছি, এটা হচ্ছে 3য়তম লং ডিস্টেন্সের মধ্যে। কুতুবদিয়ায় পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পুকুর জলাশয়ে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করা এ আয়োজনের লক্ষ্য। শিশু মৃত্যুর হার যেটা পুকুরের একটা ইয়ে আছে, এটা কমে যাবে বলে মনে করি। এই চ্যানেলটাকে জাতির সামনে ট্যুরিজমের অনুষঙ্গ হিসাবে প্রমোট করা, যাতে সবাই এই বিষয়টি জানে। আমরা যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করি আমাদের জন্য বেশি প্রয়োজন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাসীকে সচেতন করা এবং সুইমিংটাকে প্রমোট করার জন্য আসলে পাহাড় থেকে .com। কুতুবদিয়ার এই চ্যানেল আবিষ্কৃত হয় 2022 সালে। সেবার পাড়ি দেন 3 সাঁতারু। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। গাজায় বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় প্রাণহানির শিকার আরও 20 ফিলিস্তিনি। গাজা সিটির পূর্বে তুফা এলাকা এবং সুজোয়া শরণার্থী শিবিরে হয়েছে নির্বিচার বোমা বর্ষণ। হতাহতের শিকার অনেকে। খান ইউনিসে ফিলিস্তিনিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটছে ইসরায়েলি সেনারা। পশ্চিমে আল মাওয়াসি এলাকায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। গাজা সিটিতে নতুনভাবে দেওয়া হয়েছে উচ্ছেদের নির্দেশ। এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটছে মানুষ। গাজায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51,000-এর কাছাকাছি। এবার নতুন এক বিতর্কে জড়ালো সৌদি আরব। গাজায় যখন চলতি শতকের ভয়াবহতম বর্বরতা চলছে, তখন দেশটিতে ডিজে পার্টির আসর বসানোর অভিযোগ উঠেছে। মদিনার অদূরে আল উলা এলাকায় নাচ গানের আসরের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। জাতিগত নিধনের শিকার ফিলিস্তিনিদের দুর্দশার মধ্যেই সৌদি আরবে এমন বিতর্কিত পার্টি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। তোপের মুখে পড়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
এক টুকরো রুটির জন্য মানুষের এই হাহাকার। বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেও যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের আরেক যুদ্ধ। মাইলের পর মাইল হেঁটে স্বজাতির মানুষের সাথে রীতিমতো প্রতিযোগিতা করে সংগ্রহ করতে হয় খাবার। এখানকার পরিস্থিতি খুবই শোচনীয়। সহায়তার জন্য একটি কুপন পেতে 4 কিলোমিটার হাঁটতে হয়। নারী ও বৃদ্ধদের জন্য যা খুবই কঠিন। পৃথিবীর অন্য প্রান্তের মানুষের মতো আমরাও মানুষ, আমাদেরও খাবার প্রয়োজন। রাজপ্রাসাদ বিলাসিতা চাই না, শুধু ক্ষুধা নিবারণের জন্য খাবার চাই। ঠিক এই সময়েই মুসলিমদের তীর্থভূমি হিসেবে পরিচিত সৌদি আরবে উদ্দাম নাচ গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। নেটিজেনদের দাবি, পবিত্র নগরী মদিনার অদূরে আল উলা শহরের বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে হয় এই আয়োজন। কথিত ডিজে পার্টির বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যায় পশ্চিমা গানের তালে তালে নাচছেন তরুণ তরুণীরা। মৃত্যুপুরী গাজার মানুষের চরম দুর্দশায় ও আরব বিশ্বের নির্বিকার ভূমিকা নিয়ে আগে থেকেই চলছে নিন্দার ঝড়। ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা না রাখার অভিযোগে সমালোচনায় বিদ্ধ সৌদি আরবও। এরই মধ্যে এই নতুন বিতর্কে জড়ালো দেশটি। নেটিজেনদের তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চলতি মাসে ঈদ উল ফিতর উপলক্ষে লুসাইল ফেস্টিভ্যালে কাতারের আকাশেও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা, এয়ার শো। ছিল খোলা ময়দানে নাচ গানের আয়োজনও, জানিয়েও সমালোচনা কম হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।